নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট নাসরা বালিপুকুর পার্কের ঠিক পাশে একটি বাড়িতে। খুবই অসুস্থ ওনাদের ফ্যামিলি মেম্বার আমাদের চ্যানেলে ফোন করে ঘটনাটি জানিয়েছেন। সে ব্যাপারে সমস্ত কিছুই আমরা জানবো এবং আমাদের আরবিএনের মাধ্যমে আপনাদের সামনে সমস্ত খবরটা আমরা তুলে ধরবো। তো চলুন এই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক ওনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে। নমস্কার, যিনি পেশেন্ট উনি আপনার কে হন? আমার ননদ হয়। ননদ হয়, আচ্ছা। ওনার নাম কি? মৌসুমী সরকার। মৌসুমী সরকার, আচ্ছা। ওনার কি হয়েছে? ওনার অ্যাকচুয়ালি যেটা হয়েছে, উনি হচ্ছে একজন কিডনি পেশেন্ট, মানে ডায়ালিসিস চলছে। অলরেডি 9 বার ডায়ালিসিস হয়ে গেছে, ঠিক আছে। যা আমরা কল্যাণী হাসপাতালে ভর্তি করেছিলাম, তো ওখানে শুধু ডায়ালিসিসটা ফ্রি হয়, আর তাছাড়া আদার্স যে রিপোর্টগুলো করতে হয় সবগুলোই আমাদের বাইরে থেকে সেইগুলো করতে হয়। মানে আমাদের এখন আর্থিক অবস্থা এমন আছে, আমার শ্বশুর যিনি হচ্ছে ভ্যান চালক একজন, আর আমার হাজব্যান্ড যে অসুস্থ তার ভাই, সে একজন মিস্ত্রি, মানে লোকের আন্ডারে কাজ করে, ঠিক আছে। আমাদের জমানো যত টাকা ছিল সবই আমাদের এখন শেষ। এখন আমাদের হাতে বলতে কিছুই নেই। আর এই যে অসুখটা হয়েছে, এর মানে চিকিৎসার খরচ অনেক বেশি, যেটা আমরা এখন আর পেরে উঠছি না। তো আপনাদের সবার কাছে করজোড়ে আমার পরিবারের সকলের হয়ে আমি আবেদন করছি যে আপনাদের কিছু সাহায্য হয়তো সেই মানুষটা আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, ঠিক আছে। তো আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। যে যেমন পারেন, যেমনভাবে পারেন তেমনভাবে না আমাদের সাহায্য করতে পারেন। আমার বাড়ির ঠিকানা হচ্ছে রানাঘাট উত্তর নাসরা বালিপুকুর পার্কের পাশেই একদম আমার বাড়ি। মানে কি বলবো, মানে পাশে আমার শাশুড়ি দাঁড়ানো, তার মেয়ে অসুস্থ, তার হয়তো মুখে বলার কোনো ভাষা নেই, সে কোনো কথা বলতে পারছে না, তার হয়ে আমি কথা বলছি, আমি হচ্ছে ওনার বৌমা, ঠিক আছে। মানে তার কাছে এখন কোনো অর্থ নেই যে তার মেয়েকে সে সুস্থ করবে। মানে মেয়েটা এতটাই অসুস্থ, তার হাত পা ফুলে গেছে, সে হাঁটতে পারে না। ডায়ালিসিস চলছে যেহেতু, তার পায়ে চ্যালেঞ্জ করা, হাঁটতে পারে না। তো ডাক্তারে বলেছে সেই পায়ে চ্যালেঞ্জটা খুলে আবার গলাই করবে, আর যদি হাতে চ্যালেঞ্জ করা হয় তাহলে সেটা অপারেশনের দ্বারাই করতে হবে। তো সব কিছুর বিষয় সেখানে টাকার অঙ্কটা আছে, যেটা আমরা পেরে উঠছি না। মানে আমাদের এই অভাবের সংসারে এই সব টেনে টুনে সংসার চালিয়ে তারপরে যে আমরা যে চিকিৎসার খরচটা, সেটা আমরা জোগাড় করতে পারছি না। তাই তোমাদের সকলের কাছে আমরা আর্থিক সাহায্য চাইছি। আপনাদের সাহায্যেই কিন্তু আমরা পারবো আমাদের ঘরের মেয়েকে ঘরে রাখতে, যেহেতু তার একটা সন্তান আছে, ছোট্ট বাচ্চা, তার মেয়ের বয়স হচ্ছে মাত্র 5 বছর বয়স, ঠিক আছে। মানে বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না, খুব কষ্ট হয়। তো আমি সত্যি বলছি, আমি বলতে গিয়ে হয়তো আমার খুব কষ্ট হচ্ছে যে তোমরা সবাই সাহায্য করো, যাতে আমরা পারি, মানে আমাদের সবার প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা যাতে পারি তার সন্তানের কাছে তাকে আবার ফিরিয়ে দিতে। ঠিক আছে, নমস্কার। আপনি কে হন পেশেন্টের? আমি পেশেন্টের ভাই হই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তোতন সরকার। আচ্ছা, ঠিক আছে। এবার রক্তের রিপোর্টগুলো যেগুলো রয়েছে আমাদের ডাক্তারবাবু করতে দিয়েছিলেন, ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস। তো সর্বপ্রথম যে রিপোর্টটা রয়েছে এটা হচ্ছে হিমোগ্লোবিন। এই আপনি দেখতে পাচ্ছেন 5.1 হিমোগ্লোবিন এটা। আচ্ছা। ক্রিটিনাইন হয়েছিল, ক্রিটিনাইন হচ্ছে 18.76। আচ্ছা। ক্রিটিনাইন হয়ে গেছিলো, মানে খুবই খারাপ একটা কন্ডিশনের মধ্যে চলে গেছিলো। তো তখন ডাক্তারবাবু বলেছিল ইমিডিয়েটলি তোমার ডায়ালিসিস করাতে হবে, আর ডায়ালিসিস না করালেও সমস্যা হয়ে যাবে, আর সঙ্গে ব্লাড চড়াতে হবে। তো তবে থেকে ব্লাড চড়ানো শুরু হয়েছিল। মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 8-9টা ব্লাড চড়ানো হয়ে গেছে এবং 9টার মতো ডায়ালিসিসও হয়ে গেছে। তো কন্টিনিউ এভাবে ডায়ালিসিস চলছে এবং তারপর এই এতগুলো রিপোর্ট করা আছে। দেখুন পরপর রিপোর্ট রয়েছে, এই একটা, এই পরপর প্রচুর রিপোর্ট, অনেক রিপোর্ট। আচ্ছা, আরও রিপোর্ট রয়েছে, এই যে রিপোর্ট, এই রিপোর্ট, এইদিকেও রিপোর্ট রয়েছে, প্রচুর রিপোর্ট আছে, অনেক রিপোর্ট। দেখুন কত রিপোর্ট করা হয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে যে এত রিপোর্ট করতে করতে মানে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। তার সঙ্গে রয়েছে ধরুন আপনাদের যে মেডিসিনগুলো কিনতে হয়, সেগুলো টোটালি আমাদের বাইরে থেকে কিনতে হয়। হাসপাতালে সামান্য পরিমাণে মেডিসিন দেয়, এর থেকে বেশি কিছু দেয় না। আর তারপরে তোমার ইঞ্জেকশন আছে, তারপরে আতজাতা খরচা আছে, ওখানে আরও মেডিসিন কিনতে হয়, তারপরে রিপোর্ট, মানে সব কিছু এত পরিমাণে খরচা। মানে মার যা পয়সা করি ছিল, আমার কাছে যা ছিল মোটামুটি কম বেশি সব দিয়ে এখন আমাদের কাছে নেই, কিছুই নেই, ঠিক আছে। মানে এত বড় একটা রোগ, অ্যাকচুয়ালি এগুলো তো বড় বড় রোগ, হ্যাঁ। আর বড় বড় রোগগুলো ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর টাকা ব্যয় হয়, আর এত টাকা খরচা করতে করতে আজকে আমাদের কাছে কিছু নেই বললেই চলে। আপনার পাশে যিনি রয়েছেন ইনি তো মৌসুমী সরকার, আপনার দিদি? হ্যাঁ, মৌসুমী সরকার, এই ডায়ালিসিস পেশেন্ট। বা এখানে চ্যানেল করা রয়েছে। আচ্ছা, বাপায় চ্যানেল করা রয়েছে, আপনি পা দেখলে আরো বুঝতে পারবেন। আচ্ছা, পাটা দেখুন, পা পুরো ফুলে রয়েছে। মানে ডায়ালিসিস পেশেন্টের মেন হচ্ছে যেটা হচ্ছে পা ফুলে যায়, মেন হচ্ছে পা ফুলে যায়।
আর যখন হিমোগ্লোবিন কমে যাবে ওর নিস্তেজ হয়ে যাবে, ওর মধ্যে সেন্স থাকে না, ঠিক আছে। তারপরে আরো যেগুলো সমস্যাগুলো হয়, শ্বাসকষ্ট হয়, অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, মানে যখন তখন হসপিটালে অ্যাডমিট করতে হয়। আর মেন হচ্ছে ওকে এমন ভাবে পরিচালনা করতে হয়, ওকে সবাই ধরে 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 ওকে এইসব করতে হয়, মানে যেখানে যাক না, সে বাথরুমে যাক আর পায়খানে যাক, যেখানে যাক না কেন ওকে কিছু করতে হয়। সবকিছু খেতে পারে না ঠিকঠাক, ঠিক আছে, বমি করে, নানান ধরনের অসুবিধা হয় এই জিনিসগুলো, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে ওর যখন রোগটা শুরু হয়েছিল তখন ও নিজেও বুঝতে পারেনি, কারণ আমরা তো কোনো মেডিকেলের উপর বিষয় নেই, বেস করে নেই যে আমরা বুঝতে পারবো। ও যখন শুরু হয়েছিল তখন বুঝতে পারিনি, ব্যাপারটা হালকাভাবে নিয়েছিল, ঠিক আছে। কিন্তু যখন আমরা কন্টিনিউ সেগুলো করে যাচ্ছি, এখন আমরা বুঝতে পারছি যে এই রোগটা কি কতটা ভয়ানক রোগ, ঠিক আছে। এটা ক্যান্সারের থেকেও কম না, মানে ক্যান্সার আর এই একই জিনিস, মানে এইরকম একটা ভয়ানক রোগ, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কন্টিনিউ দেখুন এরকম পা একটু চাপ লেগেছে, পা এরকম ইসে হয়ে গেছে, পা চাপ লাগাতে ডেবে গেছে, হ্যাঁ। আবার এটা আস্তে 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 আবার ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। মানে এই ডায়ালিসিস মোটামুটি আমাদের সপ্তাহে এখন 2-3টে করে করতেই হচ্ছে, 3টে করতেই হচ্ছে। 3টে নিচে ডায়ালিসিস করলে ও 1 সপ্তাহ সুস্থ থাকে না। 3টে ডায়ালিসিস মঙ্গলবারে ভর্তি হলো, ওই ডায়ালিসিস হয়, ডায়ালিসিস হওয়ার পর আবার ছুটি দিয়ে দিল, 3 দিন থাকলো, 4 দিন থাকলো, ছুটি দিয়ে দিল, পরের সপ্তাহে আবার ভর্তি হতে হচ্ছে। মানে এইভাবে কন্টিনিউ চলছে এখন। মানে এটাও ডায়ালিসিস ওকে করতেই যাবে, ডায়ালিসিস না করলে অসম্ভব, ওকে রাখাই যাবে না বাড়িতে, এতটাই বাড়াবাড়ি হয়ে যায়, ঠিক আছে। এই মুখচু দেখুন, মুখচু দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। ও মুখটুক পুরো ফুলে যায়, মানে যেই পাশ হয়ে কাত হয়ে শোবে সেই পাশ পুরো ফুলে যাবে। ওকে ধরে ধরে মানে শরীর এতটাই পুরো সফটনেস হয়ে গেছে, রক্ত জমে গেছে সারা শরীরে, এই দেখুন কালো কালো দাগ, ঠিক আছে। এখানে পুরো সারা শরীরে রক্ত জমে গেছে, পুরো কালো 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 দাগ ভর্তি, পুরো এই সারা শরীরে এরকম আছে, এই রক্ত জমে গেছে, ঠিক আছে। মানে এরকম একটা বিচ্ছিরি অবস্থা, যেদিকে কাছে মানে শরীর পুরো একদম সফট, একদম সফটনেস চলে এসছে, মানে ওর মাংসের মধ্যে কোনো ইসে নেই। আমাদের যেমন শরীর শক্ত থাকে, এদের শরীরে কোনো কিছু নেই, পুরো জল ভর্তি। মানে ওকে 1-2 দিন যদি এদিক সেদিক হয় ও আরো হিতে বিপরীত হয়ে যায়, বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য ওকে আবার মানে ওর সঙ্গে দুটো মানুষ সবসময় কন্টিনিউ থাকতেই হয়, সবসময় থাকতে হয়, কারণ ওকে যদি ঠিকঠাকভাবে মেনটেনেন্স না করায় ও যে কি ভয়ানক একটা রূপ ধারণ করবে, মানে যারা কন্টিনিউ থাকছে তারা বুঝতে পারে। মানে ওর সঙ্গে যারা যারা থাকে তারা রাতে ঘুমায় না, ও রাত দিনের বেলা যাও একটু ঘুমায়, রাতের বেলা ঘুমোতেই পারে না, কষ্ট হয়, না বসে থাকতে পারে, না শুয়ে থাকতে পারে, না কিছু হয়, কিচ্ছু হয় না। এবার কন্টিনিউ এইভাবেই আমাদের বিগত 3-4 মাস ধরে এইভাবেই আমাদের চলছে। তার আগেও মোটামুটি বছর খানেক এই নিয়েই ভুগেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি, ঠিক আছে। এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার বলছি, আসলে ওর কি সমস্যা হয়েছে বুঝতে পারিনি, ধরতে সময় লেগে। যেদিনকা থেকে বুঝতে পারলাম সেদিনকা থেকে ট্রিটমেন্টটা চালু হলো, কিন্তু ট্রিটমেন্টটা চালু হওয়াতে কি হয়েছে, মানে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। ওর TT9 হাইয়েস্ট উঠে গেছিল হচ্ছে 29.40, তারপরে মোটামুটি 18-19 এরকমই রয়েছে, মানে ব্যালেন্স হচ্ছে, মানে ওর থেকে নিচে নামছে না। TT9 এতটাই পরিমাণে হাই হয়ে গেছে, এবং মানে কিডনির পেশেন্টগুলো এরকম টাইপেরই হয়। আমরা হয়তো অনেকেই এই বিষয়গুলো জানে না, আমি তাদেরকেও বলবো যে তোমরা তোমাদের পরিবারকে অন্তত এই জিনিসগুলো থেকেও একটু দেখে দেখে রাখবে, যেন নেক্সট টাইম যেন কারো পরিবার এরকমটা না হয়, ঠিক আছে। কারণ আমি আমাদের পরিবারকে দেখে বুঝতে পারছি যে আমরা কতটা মানে বিপদের মুখে মুখে আছি। আমি কখনোই চাইবো না যে আপনারা এরকম বিপদের মুখে পড়ুন। আপনারা আগের দিয়ে চেষ্টা করবেন যেন পেশেন্টকে আগের দিয়ে মানে ট্রিটমেন্ট করা, যেন এতটা বাড়াবাড়ি কোনো সময় যেন না হয়, তাতে করে আপনাদের পরিবারের সবাই সুস্থ স্বাভাবিক থাকবে। কারণ আমরা বুঝতে পারছি আমাদের পরিবারে একজন এরকম হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে আমি চাই না অন্য কোনো পরিবারের সঙ্গে এরকমটা হোক। ঈশ্বর যেন এরকম লোক যেন কাউকে না দেয়, ঠিক আছে। আপনাদের পরিবারে সদস্য কারা কারা আছে, মেম্বার কে কে আছে? আমার পরিবারে আমি, আমার বউ, ছেলে, ঠিক আছে, আমার দিদি, আমার দিদির মেয়ে আছে, ঠিক আছে, মা আছে, বাবা আছে, আমার ঠাকুমা আছে, আমার বোন আছে, সবাই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ও এখন আমাদের বাড়িতে মানে ওর যে হাজবেন্ড আছে, ঠিক আছে, হাজবেন্ড মোটামুটি বছর 3 ধরে কোনো রকম যোগাযোগ করে না, কোনো রকম যোগাযোগ করে না, কোনো টাচে নেই, কিছু না, ফোন করে না, কিছু না, ফোন করলে কোনো রিপ্লাই দেয় না, কিচ্ছু করে না, ঠিক আছে, পুরোপুরি আলাদা, বাইরে থাকে তো, এবার কোনো রকম যোগাযোগ রাখে না। এবার হয়তো আমরা রোগীর বিষয়ে জানিয়েছিলাম তাকে, এবার তাকে আসতেও বলেছিলাম, তা আসেনি, ঠিক আছে। কি বলছেন উনি আসছে না, উনি আসবে না, ঠিক আছে। উনি ফোনে হয়তো 2-1 কথা বলেছিল, বলার পর তারপর থেকে কোনো যোগাযোগ রাখে না, ঠিক আছে, ফোন করলো রিসিভ করে না, আসে না। এবার না আসলে তখন আমরা কি করবো, আমরা তো কিছু করতে পারছি না। বাড়ি হচ্ছে তোমার ইসেতে ঝাউডাঙ্গা, বনগা থেকে ছেড়ে যেতে হবে, গিয়ে তোমার বর্ডারের পাশে ঝাউডাঙ্গা। আচ্ছা, বাড়িতে কে কে থাকেন ওনাদের? বাড়িতে ওনার বাড়িতে আছে মা আছে, বাবা আছে,
একটা ভাই আছে। তারা কি বলছেন, যোগাযোগ করেছে? এবার না, কেউ কোনো যোগাযোগ করেনি, কোনো যোগাযোগ করেনি। এবার এরকম যে ওনার ইয়ে হয়েছে, ট্রিটমেন্ট চলছে, তারা কিছু জানে এই বিষয়ে? যারা জানানো হয়েছিল একবার, ঠিক আছে, কিন্তু তবুও ওরা যোগাযোগ কোনো কিছু করেনি। আমরা আসতেও বলেছিলাম, তাও আসেনি। এবার তারা হয়তো কোনো রকম দায় নিচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমাদের তো সেটা কন্টিনিউ করতে হবে, কারণ আমরা তো আমাদের মেয়েকে ফেলে রাখতে পারবো না, আর সেটা সম্ভব না। চোখের সামনে একটা মানুষ কষ্ট হবে, সেটা দেখে আমরা তো মেনে নিতে পারছি না। বাচ্চা আছে, একটা ভবিষ্যৎ আছে, মা নেই মানে জগতে কেউ নেই, তো সুতরাং মা থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার ওই জন্যই আমি চাইছি আপনারা চেষ্টা করুন যে কম বেশি যাই হোক আপনাদের দিয়ে সহযোগিতা করতে। আচ্ছা, আপনাদের ব্যাংক ডিটেলসটা যদি একটু বলেন। হ্যাঁ, ব্যাংক ডিটেলসটা আমি বলে দিচ্ছি। ফোনপে নাম্বারটা হচ্ছে 9749998833। এটা হচ্ছে ফোনপে নাম্বার। নাম হচ্ছে রত্না সরকার, ঠিক আছে, মানে রত্না সরকার হচ্ছে আমার ওয়াইফ। আমার এই নাম্বারে আপনারা যতটুকু যা পারবেন, আমাদের বারকোড আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বারকোডটা আপনি দেখে নেবেন এবং নামটাও দেখে নেবেন, রত্না সরকার। আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলে যাবেন? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি বলে দিচ্ছি আপনাকে। অ্যাকাউন্ট নম্বরটা আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আমি। হ্যাঁ, অ্যাকাউন্ট নম্বরটা হচ্ছে 392325022215। আইএফসি কোড হচ্ছে SBIN 400166। নাম হচ্ছে রত্না সরকার। পেশেন্টের মা হয়। আচ্ছা, বলুন। আমি আর পারছিলাম, আমি যতটুকু ক্ষমতা ছিল সেইটুকু আমি করেছি। এখন আমার মেয়েটাকে চাই, মেয়েটা নিয়ে বাঁচতে চাই, সবসময় আমার কাঁধে বল মা আমি বাঁচতে চাই। তা আমি আর আত্মহত্যার জন্য পাচ্ছি না। আপনারা যদি পারেন সাহায্য করতে, তাহলে আমি একটুখানি উপকৃত হতে পারি। দেখি চেষ্টা করি কতক্ষণ পারি। আমি চাই আমার মেয়েটা ভালো হয়ে যাক, ওর সন্তানের কাছেই থাকতে চাই। একটুখানি সাহায্য চাই আপনাদের কাছে। আমি অসুস্থ, আমি আমার বাচ্চাটার জন্য বাঁচতে চাই। আপনারা যদি পারেন সবাই একটু সাহায্য করে, আমার মা বাবা আর পাচ্ছে না, আমাকে একটু সাহায্য করে আমার বাচ্চাটার কাছে আমার কাছে ফিরিয়ে দিন। আমি যাতে একটু বাচ্চাটার কাছে থাকতে পারি, আপনারা সেই দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা শুনেই নিলেন, আরবিএন লাইভের পক্ষ থেকে আমরাও সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, যে যার সামর্থ্য অনুযায়ী এই পরিবারটার পাশে এসে সকলেই দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।